আজকে আমরা ক্লাস 9-এর এক্সএস 18-এর এমসিকিউ আর এসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক এমসিকিউ প্রশ্নগুলোতে কি বলছে। এখানে বলছে একটা বৃত্তাকার ক্ষেত্র রয়েছে, তার ক্ষেত্রফলটা বলে দেওয়া হচ্ছে এক্স বর্গ একক, পরিধি দেওয়া রয়েছে ওয়াই একক, ব্যাস দেওয়া রয়েছে জেড একক। তাহলে বলছে এক্স বাই ওয়াই জেড এর মানটা কত হবে। তো কোনো একটা বৃত্তের ব্যাসার্ধটা যদি আর একক ধরে নেওয়া হয়, যদি ব্যাসার্ধটাকে আর একক ধরে নেওয়া হয়, তাহলে ব্যাস ইকাল টু কত হবে? ব্যাস ইকাল টু হয়ে যাচ্ছে ডবল, মানে 2r একক হয়ে যাচ্ছে। এই ব্যাসটা দেওয়া রয়েছে কত? এই ব্যাসটা দেওয়া রয়েছে জেড। পরিধি কত হবে? পরিধি হয়ে যাবে 2πr একক, এটা হয়ে যাবে পরিধি। এই পরিধি ইকাল টু কত গিভেন রয়েছে? এই পরিধি ইকাল টু গিভেন রয়েছে ওয়াই। আচ্ছা, ক্ষেত্রফল কত বলছে? ক্ষেত্রফল বলছে পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তো এই ক্ষেত্রফল ইকাল টু কত গিভেন রয়েছে? এই ক্ষেত্রফল ইকাল টু গিভেন রয়েছে এক্স। এবার আমাদের বলেছে এক্স বাই ওয়াই জেড এর ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা কি করব? এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেবো ক্ষেত্রফলটা, মানে পাই আর স্কোয়ারটা। ওয়াইয়ের জায়গায় কত বসাবো? ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো 2πrটা, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো 2πrটা। জেডের জায়গায় কত বসাবো? জেডের জায়গায় বসিয়ে দেবো 2r। তো এখান থেকে সলভ করে আমাদের আনসারটাকে বার করতে হবে। তাহলে কি করব? পাই আরটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে এখানে একটা আর পড়ে থাকছে। আবার এই আরটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? 1/4 পড়ে থাকছে। তাহলে অপশন হচ্ছে কোনটা? অপশন হচ্ছে বি এরটা। এইটা হচ্ছে কারেক্ট আনসার। আমি আরেকবার প্রসিডিওরটাকে রিপিট করছি। ব্যাসার্ধটাকে আমরা আর একক ধরে নিয়েছিলাম, তাহলে ব্যাসটা কত হবে? ব্যাসটা হয়ে যাবে এর ডবল, 2r হয়ে যাবে। তো এটা ইকাল টু দেওয়া রয়েছে জেড। পরিধি ইকাল টু হয়ে যাচ্ছে 2πr, এটা ইকাল টু গিভেন রয়েছে ওয়াই। ক্ষেত্রফল ইকাল টু গিভেন রয়েছে কত? এক্স। এটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো আমরা এক্স বাই ওয়াই জেড এর ভ্যালুটাকে জিজ্ঞেস করেছিল, তো এক্স ওয়াই জেড এর জায়গায় ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা আনসারটা পেয়ে গেছি। নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন বলছে একটা বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা হচ্ছে একটা বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, মানে বৃত্তটাকে ঘিরে রয়েছে বর্গক্ষেত্রটা। তো বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আর ধরে নেওয়া হয়, তাহলে ব্যাস কত হচ্ছে? ব্যাসটা হয়ে যাচ্ছে 2r একক, ব্যাসটা হয়ে যাচ্ছে 2r একক। তাহলে ছবিটা দেখো, যদি এই বাহুটা 2r একক হয়, তাহলে বর্গক্ষেত্রের এই বাহুটা হয়ে যাবে 2r একক। এত অব্দি অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন একটা বৃত্তের পরিলিখিত একটা বর্গক্ষেত্র থাকবে, সেই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটা কত হচ্ছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 2r একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে বাহু স্কোয়ার, মানে 2r ইন্টু 2r, এত বর্গ একক। তাহলে কত হচ্ছে? 4r স্কোয়ার, এত বর্গ একক হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এটা হচ্ছে একটা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। অন্তর্লিখিত মানে ভেতরে রয়েছে। তো এখানে বৃত্তের ব্যাস কোনটা? এখানে বৃত্তের ব্যাস হচ্ছে এটা। তো এখানে বৃত্তের ব্যাস ইকাল টু যদি 2r হয়ে যায়, তাহলে ছবিটা দেখলে বুঝতে পারবে বর্গক্ষেত্রের কর্ণটা হয়ে যাচ্ছে 2r একক। এখানে যদি বৃত্তের ব্যাসটা 2r হয়, তাহলে কর্ণটাও হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের 2r একক। তাহলে বাহু কত হচ্ছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? বাহু ইন্টু √2, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 2r। তাহলে বাহু ইকাল টু কত হচ্ছে? 2r বাই √2। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে বাহু স্কোয়ার। তাহলে হবে 2r √2 ইন্টু 2r বাই √2, এত বর্গ একক। তাহলে আমাদের এদের অনুপাত বার করতে বলেছে, মানে পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের অনুপাত বার করতে বলেছে, ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 4r স্কোয়ার ইস টু
2r বাই রুট টু ইন্টু 2r বাই রুট টু, এদের রেশিওটা বার করতে হবে। তাহলে আমরা এটাকে বাই দিয়ে লিখতে পারি। তাহলে কত হচ্ছে 4r স্কোয়ার বাই 2r বাই রুট টু ইন্টু 2r বাই রুট টু। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা উল্টে যাবে। তাহলে 2r ইন্টু 2r ইন্টু রুট টু হয়ে যাচ্ছে। তাহলে এই 2rটাকে দিয়ে আমরা 4r স্কোয়ারটাকে ক্যান্সেল করতে পারবো। তাহলে পড়ে থাকছে রুট টু ইন্টু রুট টু, তাহলে হয়ে যাচ্ছে ওপরটা 2 আর নিচটা পড়ে থাকছে 1, তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 2:1। এটাই হচ্ছে আনসার। প্রথমবার বলেছিল যে বর্গক্ষেত্রটা বৃত্তটাকে পরিলিখিত রয়েছে, বৃত্তটায় পরিলিখিত রয়েছে। তো এক্ষেত্রে বৃত্তের যে ব্যাসটা হবে সেটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। আবার যখন অন্তর্লিখিত থাকবে তখন বৃত্তের ব্যাসটা হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। তো কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 2r। তো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, রুট টু ইন্টু বাহু। তো সেখান থেকে আমরা বাহুটা পেয়ে যাব। তো বাহুটা যেটা হবে সেখান থেকে আমরা ক্ষেত্রফলটাকে বার করতে পারবো। তো লাস্টে আমরা দুটো ক্ষেত্রফলের রেশিও করে দিয়েছি। তাহলে অপশন হবে সি এরটা। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান দেওয়া রয়েছে। একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান দেওয়া রয়েছে। তাহলে বলছে যে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে কি করব, তো আমরা ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি আর একক। তাহলে পরিধি কত হবে, পরিধি হয়ে যাবে 2πr এত একক। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হয়ে যাবে πr স্কোয়ার এত বর্গ একক। তো পরিধি আর ক্ষেত্রফলটা সমান বলে দিয়েছে, তাহলে বলা যেতে পারে 2πr ইকুয়াল টু πr স্কোয়ার। এখান থেকে πrটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে r ইকুয়াল টু 2, rটা আমরা পেয়ে গেলাম 2। বলছে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আর পেয়ে গেছি আমরা 2, তাহলে ব্যাসটা কত হবে, ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে 2 একক, তাহলে ব্যাসটা হয়ে যাবে এর ডবল, তাহলে হয়ে যাচ্ছে 4 একক। তাহলে দেখো বৃত্তের যেটা ব্যাস বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে সেম, তাহলে বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু কত হচ্ছে, বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 একক। তাহলে বাহুটা যদি 4 একক হয় তাহলে কর্ণটা কত হবে, কর্ণটা হবে রুট টু ইন্টু বাহু। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট টু ইন্টু বাহু, তাহলে হয়ে যাচ্ছে রুট টু ইন্টু 4, তাহলে 4 রুট টু এত একক। এটাই হচ্ছে আনসার। অপশন হবে কোনটা, অপশন হবে সি এরটা। নেক্সট 4 নম্বরের প্রশ্ন দেখা যাক। বলছে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, তার পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত কত। মানে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, সেটার একটা পরিলিখিত বৃত্ত রয়েছে, তার ক্ষেত্রফলটা আমরা আগে বার করছি। আমরা ধরে নিচ্ছি যে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে এ, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কত হবে, সমবাহু ত্রিভুজের উচ্চতা হয়ে যাবে রুট 3/2 ইন্টু এ। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা, এত একক। আরেকটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো একটা সমবাহু ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত পরিলিখিত থাকবে সেক্ষেত্রে বৃত্তটার ব্যাসার্ধটা কত হবে, বৃত্তটার ব্যাসার্ধটা হয়ে যাবে ত্রিভুজের উচ্চতার 2/3 ভাগ। এই জিনিসটা মাথায় রাখবে, যখন কোনো একটা সমবাহু ত্রিভুজকে একটা বৃত্ত পরিলিখিত অবস্থায় থাকবে, মানে সমবাহু ত্রিভুজটাকে ঘিরে থাকবে বৃত্তটা, সেক্ষেত্রে বৃত্তটার ব্যাসার্ধটাও হয়ে যাবে ত্রিভুজের উচ্চতার 2/3 অংশ। তো তাই জন্য আমরা ত্রিভুজের উচ্চতাটাকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে রুট 3/3 ইন্টু এ এত একক। এটা হয়ে যাচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল মানে হয়ে যাচ্ছে πr স্কোয়ার, তাহলে এটা বসবে 22/7, আর এর জায়গায় বসবে রুট 3/3 এ ইন্টু রুট 3/3 এ এত বর্গ একক। এটা হয়ে গেল ক্ষেত্রফলটা। আর যখন ত্রিভুজটা অন্তর্লিখিত থাকবে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও আমাদের ত্রিভুজের উচ্চতাটাকে বার করতে হবে। বাহুর দৈর্ঘ্যটাকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে উচ্চতা কত হবে,
উচ্চতা ইকাল টু হয়ে যাচ্ছে √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। আর যখন বৃত্তটা অন্তর্লিখিত রয়েছে সেক্ষেত্রে এর ব্যাসার্ধটা হয়ে যাবে উচ্চতার 1/3। যখন পরিলিখিত থাকবে সেক্ষেত্রে হবে ত্রিভুজের উচ্চতার 2/3। যখন পরিলিখিত থাকবে তখন হবে ত্রিভুজের উচ্চতার 2/3। আর যখন অন্তর্লিখিত থাকবে তখন হবে ত্রিভুজের উচ্চতার 1/3। তো সেই কারণে আমরা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে √3/6 ইন্টু এ, এত একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে হয়ে যাচ্ছে πr², মানে 22/7। আরের জায়গায় লিখে দেবো √3/a/6, √3 ইন্টু a/6, আবার √3 ইন্টু a/6, এত বর্গ একক। এবার বলেছিল এই পরিলিখিত এবং অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে আমাদের এইটার সাথে রেশিও বার করতে হবে এইটার। তাহলে কত হচ্ছে? পরিলিখিত বৃত্তটার ক্ষেত্রফলটা বেরিয়ে গেছিল 22/7 ইন্টু √3/3 ইন্টু এ, আবার √3/3 ইন্টু এ, এটা বেরিয়েছিল পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। আর অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল কত বেরোলো? 22/7 ইন্টু √3/6a ইন্টু √3/6a। তাহলে এখান থেকে আমাদের রেশিওটা বার করতে হবে। 22/7টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে বাই দিয়ে লিখতে পারি। তাহলে কত হবে? √3/a/3 ইন্টু √3/a/3। আর তলাটায় বসছে কত? √3a/6 ইন্টু √3a/6। এখান থেকে √3 এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকছে? 1/9, আর নিচটা বসছে 1/36। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/9 ইন্টু 36/1। এটা ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাই এটাকে উল্টে দেওয়া হয়েছে। তো 9 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা পড়ে থাকছে 4। রেশিওটা হয়ে যাচ্ছে 4:1। অপশন হবে কোনটা? অপশন হবে এরটা। তাহলে আমরা দেখতে পেলাম যে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফলটা, ব্যাসার্ধটা হবে বৃত্তের ত্রিভুজের উচ্চতার 2/3 অংশ, আর অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রে ত্রিভুজের উচ্চতার 1/3 অংশ হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে এটা লোহার বলয় রয়েছে যার অন্তর্ব্যাসটা গিভেন রয়েছে, ভেতরের ডায়ামিটারটা গিভেন রয়েছে, কত রয়েছে? 20 সেন্টিমিটার। আবার বহির্ব্যাসটা গিভেন রয়েছে 22। তাহলে বলয়টাতে কতখানি লোহা আছে? তাহলে অন্তর্ব্যাস বলছে কত? অন্তর্ব্যাস বলছে 20 সেন্টিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে? অন্তর্ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এর হাফ, তাহলে 10 সেন্টিমিটার। এটাকে আমরা স্মল আর ধরলাম। বহির্ব্যাস কত বলেছে? 22 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে? এর হাফ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 11 সেন্টিমিটার। এটাকে আমরা ক্যাপিটাল আর ধরলাম। তাহলে আমাদের কি করতে হবে? কতখানি লোহার পাত রয়েছে সেটা আমাদের বার করতে বলেছে। লোহার পাত রয়েছে এই জায়গাটায়। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা বাইরের বৃত্তটার ক্ষেত্রফল বার করছি। বাইরের বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে πR²। তাহলে এখানটা হয়ে যাবে 22/7 ইন্টু 11² এত সেন্টিমিটার হচ্ছে বাইরের বৃত্তটার ক্ষেত্রফল। আবার আমাদের অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা বার করতে হবে। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল মানে হয়ে যাচ্ছে πr²। তাহলে এখানটা বসবে 22/7 ইন্টু 10²। তাহলে কতখানি লোহার পাত রয়েছে? বাইরের বৃত্তর ক্ষেত্রফল মাইনাস অন্তর্বৃত্তর ক্ষেত্রফল, এটা করে দিলেই আমরা কতখানি লোহার পাত রয়েছে সেটা পেয়ে যাব। তাহলে এখানটা বসবে 22/7 ইন্টু 11² মাইনাস 22/7 ইন্টু 10²। তাহলে এখান থেকে 22/7টাকে আমরা কমন নিতে পারবো।
তাহলে পড়ে থাকছে কত 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। তাহলে এখানটা আমরা কি করব 22/7 যেরকম ছিল সেরকম রইল। এখানটা ছিল 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারি। তাহলে কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানটা হয়ে যাবে 11 প্লাস 10 ইন্টু 11 মাইনাস 10। তাহলে কত হচ্ছে 22/7। এখানটা হয়ে যাচ্ছে 21, এখানটা হয়ে যাচ্ছে 1, 7 দিয়ে ক্যান্সেল করলে পরে থাকছে 3। তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 66 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলয়টার মধ্যে লোহার পাত্র হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার। অপশন হবে কোনটা? অপশন হচ্ছে সি এরটা। নেক্সট প্রশ্ন বলছে কোনো একটা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 10% বেড়েছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কতখানি বাড়বে? তাহলে আমরা কি করব, ধরে নিচ্ছি আগের ব্যাসার্ধ ইকাল টু হচ্ছে 100 একক। এটা হয়ে যাচ্ছে আগের ব্যাসার্ধ। তাহলে আগের ক্ষেত্রফল কত হবে? আগের ক্ষেত্রফলটা হয়ে যাবে পাই আর স্কোয়ার এত বর্গ একক। তাহলে এটা কত বসছে পাই ইন্টু 100 ইন্টু 100। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 10,000 পাই এত বর্গ একক। এটা হয়ে যাচ্ছে আগের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল বেড়েছে, ব্যাসার্ধ বেড়েছে কত? বর্তমানে ব্যাসার্ধ হয়ে গেছে 10% বেড়ে 100 ছিল, বেড়েছে 10, হয়ে যাচ্ছে 110 একক। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত হচ্ছে? বর্তমান ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে কত বসবে? পাই ইন্টু 110 ইন্টু 110 এত বর্গ একক। তাহলে কত হবে 12100 এত পাই। তাহলে বর্তমানে ক্ষেত্রফলটা কতটা হচ্ছে? বর্তমানে ক্ষেত্রফলটা হচ্ছে 12100 এত বর্গ একক, এত পাই বর্গ একক। আগে ছিল কত 140 এত পাই। তাহলে কতখানি বাড়লো? মাইনাস করেছি 2100 পাই এতখানি বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এতখানি বর্গ একক। তাহলে কত পার্সেন্ট বাড়লো? কত পার্সেন্ট বাড়লো সেটা বার করবার জন্য কি করতে হবে? যেটা বৃদ্ধি পেয়েছে সেটাকে ওপরে রাখবো, নিচটায় রাখবো আগের ক্ষেত্রফলটা, ইন্টু হচ্ছে 100। বৃদ্ধি পেয়েছে কত? 2100 পাই। আগের ক্ষেত্রফলটা কত? 140 পাই ইন্টু 100। এখান থেকে পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুটো জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার এই দুটো জিরো ক্যান্সেল হচ্ছে। তাহলে হচ্ছে 21%। তাহলে ক্ষেত্রফলটা বেড়েছে 21%। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে বলছে কোনো একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% কমলে ক্ষেত্রফল কতখানি কমবে? আগের ব্যাসার্ধটা ধরে নেওয়া যাক আর একক, ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। তাহলে আগের পরিসীমা কত হচ্ছে? আগের পরিসীমা হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর। বর্তমানে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা স্মল আর। তাহলে বর্তমানে পরিসীমা কত হবে? 2 পাই স্মল আর হয়ে যাবে। এত অব্দি অসুবিধা নেই। তাহলে বলছে বর্তমানে পরিসীমাটা কমে গেছে 50%। 50% কমে গেছে। তাহলে বর্তমানে পরিসীমাটা কত হবে? আগের পরিসীমাটা যদি 100% হয় তাহলে বর্তমানে পরিসীমাটা হচ্ছে 50%। কথাটা বুঝতে পারলে? বর্তমানে পরিসীমাটা 50% কমে গেছে, তাহলে আগের পরিসীমাটা যদি 100% হয় তাহলে বর্তমানে পরিসীমাটা হবে কত? 50% হবে। তাহলে আমরা এদের রেশিও করছি 2 পাই স্মল আর এর সাথে রেশিওটা করছি 2 পাই ক্যাপিটাল আর এর।
তাহলে পাচ্ছি 50/100। 2 পাই স্মলার ইকুয়াল টু ছিল 50 আর 2 পাই ক্যাপিটাল আর ইকুয়াল টু ছিল 100। এদের রেশিওটা বার করলাম। তো এখান থেকে পাইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5টা দিয়ে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি স্মলার বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু 1/2। কথাটা বুঝতে পারলে? আগের পরিসীমাটা ছিল 100%, বর্তমানে পরিসীমাটা 50% কমে গেছে। তো 50% কমে গেছে, তার মানেটা কি? 50% কমে গিয়ে কত হবে? 50%ই পড়ে থাকবে। 50 ভাগ কমে গেছে, তাহলে 50 ভাগ পড়ে থাকবে। তাহলে 2 পাই স্মলার ইকুয়াল টু, এটাকে লেখা হচ্ছে 50%। তো সেখান থেকে আমরা রেশিও বার করলাম। রেশিওটা কত পেয়ে গেলাম? স্মলার আর ক্যাপিটাল আর রেশিও পেয়ে গেলাম। এবার বলছে ক্ষেত্রফল কতখানি হ্রাস পাবে। তাহলে আমরা কি করব? আগের ক্ষেত্রফল কত হবে? আগের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, পাই ক্যাপিটাল আর স্কোয়ার এত বর্গ একক। বর্তমানে ক্ষেত্রফল কত হচ্ছে? বর্তমানে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই স্মলার স্কোয়ার এত বর্গ একক। তাহলে বর্তমান ক্ষেত্রফল বাই আগের ক্ষেত্রফল, এই রেশিওটা কত হবে? এটা হয়ে যাবে পাই স্মলার স্কোয়ার বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এখান থেকে পাইটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে স্মলার বাই ক্যাপিটাল আর হোল স্কোয়ার। তো আমরা কিছুক্ষণ আগেই পেয়ে গেছি স্মল আর আর ক্যাপিটাল আর এর রেশিও কত পেয়েছি? 1/2। তাহলে আমরা এটা লিখে দিতে পারি 1/2 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 1/4। তাহলে আমরা বর্তমান ক্ষেত্রফল এবং আগের ক্ষেত্রফল এর রেশিওটা পেয়ে যাচ্ছি কত? এর রেশিওটা পেয়ে যাচ্ছি 1/4। তো আমরা কি করব? বর্তমান ক্ষেত্রফলটা কত পার্সেন্ট হচ্ছে সেটা আমরা বার করব। এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে আগের ক্ষেত্রফলের 25%। বর্তমান ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে আগের ক্ষেত্রফলের 25%। তার মানেটা কি? আগের ক্ষেত্রফলটা যদি 100% ছিল, তো বর্তমানে ক্ষেত্রফলটা হয়ে গেছে 25%। তাহলে কতখানি কমলো? হ্রাস ইকাল টু হয়ে যাবে 100 - 25, তাহলে হয়ে যাচ্ছে 75%। এটাই হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। আগের ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর ধরেছিলাম, সেখান থেকে আগের পরিসীমা বার করলাম। বর্তমান ব্যাসার্ধটাকে আমরা স্মলার ধরেছিলাম, সেখান থেকে পরিসীমা বার করলাম। তো আগের পরিসীমাটা যদি 100% হয়, তাহলে বর্তমানে পরিসীমাটা হচ্ছে 50%। তো সেখান থেকে স্মলার আর ক্যাপিটাল আর এর মধ্যে রেশিও বার করেছি। আগের ক্ষেত্রফলটা হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, বর্তমান ক্ষেত্রফলটা হচ্ছে পাই স্মলার স্কোয়ার। তো এদের রেশিওটা আমরা বার করলাম। কত পাওয়া যাচ্ছে? 1:4, 1/4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি যে বর্তমান ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের 1/4 অংশ। এটাকে আমরা পার্সেন্টেজে চেঞ্জ করেছি, তার জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বর্তমান ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের 25%। মানে আগেরটা যদি 100% হয়, বর্তমানে হয়ে গেছে 25%। তাহলে কতখানি কমলো? 75% কমলো। নেক্সট প্রশ্ন বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে আর মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের এক্স গুণ হবে। মানে একটা ছোট বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধ গিভেন হচ্ছে আর মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এত বর্গ মিটার। আর একটা বড় বৃত্ত রয়েছে, তো তার ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে? তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে এই ক্ষেত্রফলটার এক্স গুণ, তাহলে হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু এক্স। এক্স গুণ বলে দিয়েছিল, তাই আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম।
তাহলে বলছে এই বড় বৃত্তটার ব্যাসার্ধটা ছোট বৃত্তের ব্যাসার্ধের কত গুণ। তাহলে আমরা কি করব, মানে আমাদের এটার ব্যাসার্ধটাকে বার করতে হবে, ব্যাসার্ধটা কত হবে সেটা বার করতে হবে। তো যে কোনো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, যে কোনো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তো আমরা এর ব্যাসার্ধটাকে আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে পাই স্মল আর স্কোয়ার ইন্টু এক্স। কথাটা বুঝতে পারলে? এটার ব্যাসার্ধটাকে আমরা স্মল আর ধরে নিয়েছিলাম, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা পাই স্মল আর স্কোয়ার। এটার ব্যাসার্ধটাকে আমাদের বার করতে হবে, তো সেটাকে আমরা ক্যাপিটাল আর ধরে নিয়েছি। ক্ষেত্রফলটা বলে দিয়েছিল এই ক্ষেত্রফলের এক্স গুণ, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে পাই স্মল আর স্কোয়ার ইন্টু এক্স। তো আমাদের এখান থেকে ক্যাপিটাল আর এর ভ্যালুটাকে বার করতে হবে, তাহলে কি করব, পাইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল আর ইকাল টু হয়ে যাচ্ছে রুট ওভার আর স্কোয়ার ইন্টু এক্স। আর স্কোয়ারের রুট ওভার করলে কত হবে, আর ইন্টু রুট এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় বৃত্তের ব্যাসার্ধটা ছোট বৃত্তর ব্যাসার্ধর এক্স গুণ, রুট এক্স গুণ। তাহলে আমরা বড় বৃত্তর ব্যাসার্ধ পেয়ে গেলাম রুট এক্স ইন্টু আর। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে 3, 4 এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো একটা ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে কি করব, তো কোনো একটা ত্রিভুজ রয়েছে, তার বাহুগুলোর মাপ বলে দিয়েছে 3, 4, 5। তো এখানটা দেখো 3-এর স্কোয়ারের সাথে আমরা 4-এর স্কোয়ারটাকে প্লাস করছি, তাহলে কত হবে দেখো, এখানটা হয়ে যাচ্ছে 9, এখানটা হয়ে যাচ্ছে 16, তাহলে পাওয়া যাচ্ছে 25, তাহলে চলে আসছে 5-এর স্কোয়ার। দেখো এই বাহুটা স্কোয়ারের সাথে এই বাহুটা স্কোয়ারটাকে যোগ করলে এই বাহুটা স্কোয়ারটা আমরা পেয়ে যাচ্ছি। দেখে কিছু বোঝা যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে অতিভুজের স্কোয়ার। এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করছে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। যে বাহুগুলোর মাপ দেওয়া রয়েছে সেখান থেকে দেখে বোঝা যাচ্ছে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করছে। তার মানে এটা কি, ত্রিভুজটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। যে মাপগুলো দেওয়া রয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আর যখন কোনো একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত থাকবে, মানে সমকোণী ত্রিভুজটাকে ঘিরে একটা বৃত্ত অঙ্কন করা থাকবে, সেক্ষেত্রে মাথায় রাখবে এই সমকোণী ত্রিভুজটার অতিভুজটা যেটা অতিভুজ রয়েছে সেটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। কোনো একটা সমকোণী ত্রিভুজের ওপর যখন কোনো একটা বৃত্তকে পরিলিখিত করা থাকবে তখন আমাদের মাথায় রাখতে হবে সমকোণী ত্রিভুজটার অতিভুজটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে অতিভুজটা কত পাওয়া গেছে, এখানে অতিভুজটা পাওয়া গেছে 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস কত হচ্ছে, বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, এর হাফ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রফল বার করতে বলেছিল, তাহলে পাই আর স্কোয়ার বার করতে হবে। তাহলে হয়ে যাচ্ছে 22/7 ইন্টু 5/2 ইন্টু 5/2। 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 11। তাহলে ওপরটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 275, নিচটা পড়ে থাকছে 14। এটাকে ভাগ করে আমাদের পূর্ণ সংখ্যা চেঞ্জ করে দিতে হবে, 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে, 19.914 এত বর্গ সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল, বৃত্তটার ক্ষেত্রফল। এটা হয়ে যাচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোনো একটা টিনের পাত থেকে 3খানা চাকতি কেটে নেওয়া হয়েছে বৃত্তাকার মাপের, তাদের ব্যাসের অনুপাত বলে দিয়েছে। তাহলে বলছে ওজনের অনুপাত কত। সোজা হিসাব, 3খানা বৃত্তাকার চাকতি রয়েছে, তাদের ব্যাসের অনুপাত বলে দিয়েছে। তাহলে চাকতিগুলোর ওজনের অনুপাত কত। তাহলে আমরা ব্যাসগুলোকে ধরে নিচ্ছি 3x একক, 5x একক, 7x একক। অনুপাত দেওয়া ছিল, আমরা x দিয়ে ধরে নিয়েছি 3x, 5x, 7x। ব্যাসার্ধ ইকাল টু কত হবে, এর হাফ হয়ে যাবে, এটাও হাফ হয়ে যাবে, এটাও হাফ হয়ে যাবে।
ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই 3/2x তার স্কোয়ার, আবার এটার হয়ে যাচ্ছে পাই 5x/2 হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে পাই 7x/2 হোল স্কোয়ার। এদের ওজনের অনুপাত জিজ্ঞেস করেছিল, এদের যা ক্ষেত্রফলের অনুপাত হবে ওজনের অনুপাতটাও সেম হবে। তাহলে ওজনের অনুপাত কত হচ্ছে? ওজনের অনুপাত হয়ে যাচ্ছে পাই 5x/2 হোল স্কোয়ার ইস টু পাই, সরি প্রথমটা ছিল 3x/2 হোল স্কোয়ার, পরেরটা হয়ে যাবে 5x/2 হোল স্কোয়ার, তারপরটা হয়ে যাচ্ছে 7x/2 হোল স্কোয়ার। পাইটা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে কত হচ্ছে 9x²/4, এখান থেকে হয়ে যাচ্ছে 25x²/4, এখান থেকে হয়ে যাচ্ছে 49x²/4। সবকটা থেকে 4টাকে ক্যান্সেল করা যাবে আর x²টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 9:25:49। তাহলে এদের ওজনের অনুপাত হয়ে যাচ্ছে 9:25:49। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।